4 দিন পরে বিয়ে, আর উনি এখনই এসে বসে আছে। তার যেন দুনিয়াতে আর কোনো কাজকর্ম ছিল না এই বিয়েতে অ্যাটেন্ড করা ছাড়া। অবশ্য থাকবে কি করে? বিয়েটা তো তার ভালোবাসার মানুষটার ছোট বোনের, মানে উনারও তো বোন। উনি আসবে না। আসুক, তাতে আমার কি? আমার জন্য তো আর আসেনি। আমার কপালটা এমন কেন? হে আল্লাহ, কেন আমার জীবনের সবকটা জায়গায় উনি চলে আসে? ভাগ্যে যদি নাই দিবে উনাকে, এতবার চোখের সামনে আনো কেন? তার জীবনে যদি আমার কোনো অস্তিত্বই না থাকে, তাহলে আমার চারদিকে কেন তাকে ছায়ার মতো সঙ্গী করে দিয়েছ? কেন কেন কেন? আহমাদ খান আর শৌকতকে রাহাতের আসার খবরটা দিয়েই মায়া উদয়াচল কটেজে নিজের রুমটায় চলে এলো। রুমটায় আপাতত দিয়া আর মায়া দুজনেই থাকছে। মায়া রাহাতের কথা ভাবতে ভাবতে রাগে গজগজ করতে করতে রুমে এসে ধুম করে দরজাটা বন্ধ করে দিল। উদয়াচলের কটেজের দুটো রুম পরস্পর কানেক্টেড। অবশ্য মাদের পাশের রুমটায় কেউ ওঠেনি বলে মায়ার এমন রাগ করে দরজা বন্ধ করার জন্য কেউ বিরক্তও হল না। মায়া নিজের লাগেজ থেকে একটা জামা বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সবাই মিলে এমন হলুদ লাগিয়েছে যে ভালো করে শাওয়ার না নিলে হয়তো হলুদের রং মুখটাকে হলদেটে করে দিবে। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে নিজেই রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠল মায়া। হলুদের পেস্ট মুখে, চুলে আর হাতে লেগে যাচ্ছে তাই অবস্থা। একটু সময় নিয়েই শুকিয়ে আসা হলুদগুলো ভালো করে ঘষে ঘষে তুলল মায়া। বিপত্তি বাঁধল লেহেঙ্গার দোপাট্টাটা খুলতে গিয়ে। দোপাট্টার শেষ প্রান্তটা লেহেঙ্গার সাথে কুচি করে পিনআপ করে শাড়ির মতো করে পরেছিল মায়া। সেই ছোট্ট পিনটা এমনভাবে দোপাট্টা আর লেহেঙ্গার সাথে পেঁচিয়ে গেছে যে সেটা খোলা মায়ার পক্ষে সম্ভব হল না। এদিকে পিঠের কাছে দোপাট্টার অংশটা ব্লাউজের হুকে আটকে গেছে। সব মিলিয়ে বিচ্ছিরি একটা অবস্থা। দোপাট্টা খুলতে না পেরে হাঁসফাঁস করতে করতে কোনো রকমে রুমে চলে এসেছে মায়া। ওয়াশরুমের ভিতরে আর কয়েক মিনিট থাকলে হয়তো দম আটকে যেত মেয়েটার। পুরো রুমটা পায়চারি করতে করতে হুক থেকে দোপাট্টাটা ছোটানোর জন্য রীতিমতো যুদ্ধ করতে লাগল মায়া। ঠিক সেই সময় পিছন থেকে দরজা খোলার শব্দে একটু চমকে উঠলেও একটু যেন স্বস্তি পেল মায়া। ভাবি ভাবি ভাবি, চলে এসেছ? একটু হেল্প করো না প্লিজ। দেখো না, দোপাট্টা হুকের সাথে আটকে গেছে। আর লেহেঙ্গার পিনটা কেমন মুচড়ে গেছে, খুলছেই না। একটু হেল্প করো না প্লিজ। শাওয়ার নিতেই পারিনি এখনো। মায়া পিছনের দিকে না ফিরেই বকবক করতে করতে খেয়ালি করেনি মানুষটা এক পা দু পা করে মায়ার পিছনে এসে দাঁড়িয়ে আলতো হাতে হুক থেকে দোপাট্টা খোলায় মন দিয়েছে। মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার নিজের মতো করে বকবক করা শুরু করেছে। ভাবি, তোমার গেস্টের খাওয়া দাওয়া হয়ে গেছে? না মানে আসলে সেন্ট মার্টিনে আসতে তো অনেক সময় লেগেছে। আসার পথে রাস্তায় কি খেয়েছে না খেয়েছে তাই বলছিলাম আর কি। এতই যখন চিন্তা হচ্ছে তাহলে নিজেই গিয়ে খোঁজ নিলে পারতে। অন্তত এটা বলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম যে একজন হলেও আমার ভালোমন্দের খোঁজটুকু অন্তত রাখছে। আপনি এখানে কি করছেন? রাহাতের কণ্ঠস্বর শুনেই মায়া চমকে পিছনে ফিরতেই হুকের সাথে টান লেগে দোপাট্টার অংশটা খুলে গেল। সাথে কাঁধের কাছে পিন দিয়ে দোপাট্টাটা আটকানো ছিল, সেটাও খুলে এলো। মায়া তাড়াতাড়ি দোপাট্টা সামলে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে দেয়ালের কাছে সরে আসল। আর সেটা দেখে রাহাতও ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসতে শুরু করেছে। রাহাতের এমন এগিয়ে আসা দেখেও মায়া কিছুটা ঘাবড়ে গিয়ে দু হাতে দোপাট্টাটা শক্ত করে ধরে পিছাতে লাগল আবার। আপনি এই রুমে কি করে এলেন? আমি তো দরজা বন্ধ করেছিলাম। এসেছি আর কি ম্যাজিক করে। তা দিয়া মনে করে তো আমার খাওয়ার খোঁজ নিচ্ছিলে,
এখন তো আমি সামনেই আছি, তবু জিজ্ঞেস করছো না, ব্যাপার কি? আমি আপনার কথা জিজ্ঞেস করছিলাম নাকি? আপনি কি একাই ভাবির গেস্ট নাকি? অদ্ভুত তো। আর আমিই বা কেন আপনার খোঁজ নিতে যাব? আমার কি আর কাজ নেই নাকি? না বলে চলে এলে কেন মায়াবতী? তোমাকে ঠিক কতটা পাগলের মতো পুরো শহরটা খুঁজেছি বিশ্বাস করবে? খুঁজেছেন বলেই এখানে এসেছেন? দিয়া আপুর বিয়েতে? অদ্ভুত কথা বলো তো তুমি। তুমি এখানে থাকলে তোমাকে খুঁজতে আমি অন্য কোথাও যাব নাকি? তুমি এখানে দিয়ার বিয়েতে না এসে অন্য কোথাও থাকলে আমিও তোমাকে সেখান থেকেই খুঁজে বের করতাম। সেখান থেকেই খুঁজে বের করতাম। উনি বলবে আর আমি বিশ্বাস করব আর কি? আমি জানি আপনি দিয়া আপুর বিয়ে অ্যাটেন্ড করতেই এসেছেন। সরুন সামনে থেকে। আর এই রুম থেকে বেরিয়ে যান এক্ষুনি। বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি কথাটা একেবারে ভুলও বলনি। তুমি সেন্ট মার্টিনে আছো জানতাম, কিন্তু ঠিক কোনো হোটেলে বা রিসোর্টে সেটা জানতাম না। তাই তোমাকে খুঁজতে আর মিহানের ওই একই কথা হলো। আমি বাচ্চা না যে আপনি যা ইচ্ছে আমাকে বুঝিয়ে দিবেন। সরুন সামনে থেকে। তাই নাকি? আমি সামনে থেকে সরে গেলে কি হবে? তোমার সামনে না এলে কি তোমার মনে আসতে পারবো? বলো। আমার মনে আসার কি দরকার আপনার? আর আপনি এভাবে সামনে এগিয়ে আসছেন কেন? তুমি এভাবে পিছিয়ে যাচ্ছ বলে। তুমি যত পালাতে চাইবে ততই আমাকে তোমার দিকে এগিয়ে যেতে হবে। তাই না পালিয়ে নিজে থেকে ধরা দাও। পিছাতে পিছাতে এবারে দেয়ালের পিঠ ঠেকে গেল মায়ার। রাহাতও এগিয়ে এসে দেয়ালের দুপাশে হাত ঠেকিয়ে মায়ার সরে যাওয়ার পথ আটকাল। মায়া থতমত খেয়ে রাহাতের মুখের দিকে তাকাল। রাহাতের ঠোঁটের কোণে ফুটে থাকা হাসিটা দেখে মায়া নড়তেও ভুলে গেল কয়েক সেকেন্ডের জন্য। রাহাত হেসে মায়ার মুখের উপরে আসা ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আলতো করে গালে হাত ছুঁয়ে দিল। মন তবু যে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে? শুধু যাব না তোমার কাছে এই আমি। পড়বে না ভালোবাসাতে ক্ষত, তুমি রবে যে আগেরই মতো। এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি। কি? আপনার চিরকুটের জবাব ম্যাডাম। তা আপনি নাকি আমাকে ভালোবাসেন? ভালোবাসলে অভিমান করে চলে যায় নাকি? মানলাম আমি তোমাকে আটকাইনি, তাই বলে এভাবে ছেড়ে চলে আসবে? এটা কেমন ভালোবাসা বলতে পারো? ভালোবাসা? ভালোবাসার কথাটা আপনি বলছেন? আপনি তো কখনোই আমাকে ভালোবাসেননি। এখনো কি বাসেন? ভালোবাসলে না সেটা দেখাতে হয়। যেদিন আপনি স্বেচ্ছায় অন্যের নামের হলুদ ছুঁয়ে দিয়েছিলেন সেদিনই আপনার নামটাও মন থেকে মুছে ফেলেছি। যার মনে আমার অস্তিত্বই নেই জোর করে তাকে আটকে রাখার চেষ্টা করব বলুন? মায়াবতী। রাহাত কিছু বলার আগেই মায়া রাহাতের সামনে থেকে সরে আসার চেষ্টা করতেই রাহাত মায়াকে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরল। মায়া চোখ বড় বড় রাহাতের দিকে তাকিয়ে রইল। লোকটা কি করতে চাইছে কিছুই মেয়েটার মাথায় ঢুকছে না। রাহাতও মায়ার মুখটা তুলে ধরে কয়েক মিনিট দেখে আলতো করে মায়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। যখন বারবার ইগনোর করছিলাম তখন তো ঠিকই আমার পথ চেয়ে বসেছিলে, তাহলে এখন যখন আমি নিজে থেকে আত্মসমর্পণ করছি তোমার কাছে তখন এমন করে দূরে ঠেলে দিতে চাইছ কেন? মানছি ভুল করেছি। ভুল করেছি নিজের অনুভূতিগুলো বুঝতে পারিনি বলে, ভুল করেছি আমার মায়াবতীটাকে আগলে না রেখে, ভুল করেছি তাকে বারবার ফিরিয়ে দিয়ে। তুমিও কেন একই ভুলটা করতে চাইছ মায়াবতী? ভুল করতে চাইছি না বলেই নিজেকে সংযত করতে চাইছি। যদি আমার কাছেই ফিরতেন তাহলে একটু আগে যে বাইরে কনগ্রাচুলেট করতে চাইছিলেন সেটা কিসের জন্য? কি ভেবেছেন আমি এটাও বুঝতে পারবো না?
খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছি, তাই মানুষের চোখের কোনোটা সন্দেহ, কোনোটা অবিশ্বাস আর কোনোটা ভরসা সেটা সহজেই বুঝতে পারি স্যার। মায়া, আসলে কি ভেবেছিলেন আপনি? 3টা দিন যেতে না যেতেই সবার কন্টাক্টের বাইরে এসে কাউকে বিয়ে করে ফেলছি? হয়তো সত্যিই আপনি দিয়া আপুর বিয়ে অ্যাটেন্ড করতে আসেননি, হয়তো সত্যিই আপনি আমাকে খুঁজতেও এতদূর এসেছেন। কিন্তু তারপর একটা সম্পর্ক তৈরি করতে যে ন্যূনতম ভরসাটুকু থাকা প্রয়োজন আমার প্রতি, সেই সামান্য বিশ্বাসটুকু কি আছে আপনার? থাকলে কি গায়ে হলুদের রং দেখেই ধরে নিতে পারতেন যে আমি অন্য কাউকে? মায়া, আম রিয়েলি সো সরি। তোমাকে এমন হলুদের সাজে দেখে আমার মাথায় কি চলছিল নিজেও জানি না। সরি মায়াবতী, আর কখনো ভুল করব না। একটা কথা বলুন তো, কি চান কি আপনি? যখন প্রতিটা মুহূর্ত আপনার আসার অপেক্ষায় ছিলাম তখন তো আসেননি, তাহলে এখন কেন এসেছেন? কি ভেবেছেন কি আপনি? আপনি চাইলেই আপনার কাছে ফিরব আমি? কখনো না। আপনার জন্য আমার অনুভূতিগুলো সেদিন হলুদের ছোঁয়ার সাথেই মুছে দিয়েছি আজীবনের মতো। বিয়েতে অ্যাটেন্ড করতে চাইলে করুন, তারপর না হয় নিজের জগতে ফিরে যাবেন। এই মায়াবতী আপনার মায়াজালে আর ধরা দিবে না, কিছুতেই না। তোমাকে নিজের মায়াজালে আটকানোর ক্ষমতা তো আমার নেই মায়াবতী। আমি তো তোমার মায়াজালে বন্দী হতে এসেছি। তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি যে তোমাকে ছেড়ে বাঁচার ক্ষমতা আমার নেই। ভালোবেসে বুঝতে পেরেছি তোমায় ভালো না বাসার শক্তিও আমার নেই। তোমাকে কাছে না টেনে জেনেছি তোমায় উপেক্ষা করার ক্ষমতা ওই উপরওয়ালা আমাকে দেননি। মায়াবতী, তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই, কারণ তোমাকে ধরে রাখার অধিকারটুকু আজও পাইনি। তোমাকে শুধু নিজের চেয়েও বেশি ভালোবাসতে চাই, আর ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। তাই তুমি মানো আর না মানো, এবারে তোমাকে হারাতে দিব না, দেখে নিও। সরুন। ভালোবাসতে চান, বাসেন তো না? যখন ভালোবাসতে পারবেন তখন এই ডায়লগ বলতে আসেন। ভালোবাসতে তো ভুলে গেছি, তাই তো তোমার কাছে এসেছি ভালোবাসা শিখব বলে। হ্যাঁ, আমি তো ভালোবাসার উপরে পিএইচডি করে এখন টিউশন করিয়ে বেড়াচ্ছি সবাইকে। রাগের মাথায় মায়া কি বলছে নিজেও জানে না, আর মায়ার কথা শুনে রাহাত নিজেই হা হা করে হেসে ফেলল। মেয়েটা ক্ষেপে আছে সেটা ভালোই বুঝতে পারছে রাহাত। মেয়েটার রাগ কমাতে কি করবে সেটা ভাবছে এমন সময় মায়ার রুমের দরজায় কেউ নক করল। মায়া রাহাতের সামনে থেকে সরে আসার চেষ্টা করতেই রাহাত মায়ার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে চুপ করে থাকার ইশারা করল। মায়া ভ্রু কুঁচকে রাহাতের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর মধ্যে আবার দরজায় নক হল। এবারে দরজার বাইরে থেকে দিয়ার কণ্ঠস্বর ভেসে আসতেই মায়া ঠোঁটের উপর থেকে রাহাতের আঙুলটা সরিয়ে দিল। মায়া, শুনছ? তোমার শাওয়ার নেয়া হয়ে গেছে? হ্যাঁ ভাবি। এই তো দাঁড়াও, আমি আসছি 2 মিনিট। আরে না না, তুমি চেঞ্জ করে নাও। আমি আর তোমার ভাইয়া একটু বিচের দিকে যাচ্ছি। আমরা খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে ঘুমিও। আমাদের ফিরতে একটু রাত হবে। আচ্ছা ভাবি। আর মায়া, একটা কাজ করতে পারবে? হ্যাঁ ভাবি, বলো না। রাহাত ভাইয়ারও তো এখনো কিছু খাওয়া হয়নি, একটু কষ্ট করে উনার রুমে খাবারটা দিয়ে দিও প্লিজ। অনেক জার্নি করেছে তো, তাই হয়তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। কয়েকবার দরজায় নক করলাম উনার, সাড়া পেলাম না। ওহ আচ্ছা ভাবি। মায়া রাহাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কোনো মতে কথাটা বলল।
রাহাত ঠোঁটের কোণে আবার হাসি ঝুলিয়ে মায়ার আগে লাল মুখটা দেখছে। মায়াবতীটার রাগী টুকটুকে মুখটাও মায়াবী লাগছে রাহাতের আজকে। আমাদের পাশের রুমটাতেই উঠেছে ভাইয়া, তুমি প্লিজ একটু খাবারটা দিয়ে দিও ভাইয়াকে। আসছি আমি মায়া। সাবধানে থেকো। হ্যাঁ ভাবি, দিয়ে দিব। আর তিনি তো আমার রুমেই আছেন। জার্নি করে টায়ার্ড তো মনে হচ্ছে না, উল্টো আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। এই যে, নিজের রুমে যান। হ্যাঁ, আমি শাওয়ার নিয়ে তারপর আপনার ডিনারটা দিয়ে আসব। দিয়া চলে গেছে বুঝতে পেরে মায়া রাহাতকে কথাগুলো বলেই সরে এলো রাহাতের সামনে থেকে। রাহাতও একবার মায়ার মুখের দিকে তাকিয়ে নিজের রুমের দিকে পা বাড়াল। গত কয়টা দিন খিদে ঘুম কি জিনিস ভুলেই গিয়েছিলাম। এখন দেখি ঘুম আর খিদে দুটোই একসাথে হানা দিয়েছে। যাই আমিও ফ্রেশ হয়ে নিই, নইলে দেখা যাবে শাওয়ারে ঢুকে সেখানেই ঘুমিয়ে পড়ব। আর তোমার সাথে বাকি হিসেব পড়ে করছি, তুমিও শাওয়ার নিয়ে নাও। রাহাত নিজের রুমে চলে যেতেই মায়া রুম দুটোর মাঝের কানেক্টিং ডোরটা আটকে সেটায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে নিজের মনেই হাসল। রাহাত এতটা পথ শুধু মায়াকে ফিরিয়ে নিতেই এসেছে। ভাবতেই অন্যরকম একটা প্রশান্তি খেলা করে গেল মায়ার মনে। কিন্তু এত সহজে তো সেটা রাহাতকে বুঝতে দেয়া যাবে না। রাহাত মায়াকে ফিরে পেতে কি করতে পারে সেটাও তো দেখতে হবে মায়াকে। তাছাড়া নিজের মুখে ভালোবাসি না বললে মায়া মানবেই বা কেন? এতদিন মায়া অপেক্ষা করেছিল তার, এবার না হয় রাহাত সেই প্রহর গুনুক। মায়া শাওয়ার নিয়ে হালকা গোলাপি রঙা একটা 3 পিস পরে নিল। তারপর ডাইনিং থেকে রাহাত আর নিজের জন্য 2 প্লেট খাবার নিয়ে এলো। নিজের খাবারটা রুমে ঢেকে রেখে রাহাতের রুমের দরজায় কিছুক্ষণ নক করল মায়া। ভেতর থেকে না কোনো শব্দ আসছে, না রাহাত দরজা খুলছে। মায়া একটু অবাকই হল এবারে। লোকটা কি সত্যি সত্যি শাওয়ার নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল নাকি শাওয়ার নেয়া কমপ্লিট হয়নি এখনো? আরও কয়েক মিনিট অপেক্ষা করে মায়া প্লেটটা নিয়েই নিজের রুমে ফিরে এলো। রাহাতের খাবারটাও ঢেকে রেখে রাহাতের অপেক্ষা করতে লাগল। একটু পরই হয়তো লোকটা এসে খাবার দেওয়ার জন্য ডাকাডাকি করবে। কথাটা ভেবে মায়া রুমের দরজাটা খুলেই রাখল। কিন্তু লোকটা যদি ঘুমিয়ে গিয়ে থাকে, আরেকবার কি ডেকে দেখবে? কথাগুলো ভাবতে ভাবতেই দরজা বন্ধের শব্দে মায়া চমকে সামনের দিকে তাকিয়ে রাহাতকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। রাহাত মায়ার রুমের দরজাটা বন্ধ করে ভ্রু নাচিয়ে মায়ার পাশে এসে বসল। কয়েক মুহূর্তের জন্য মায়া যেন বুঝতেই পারল না কি রিয়াকশন দিবে। শাওয়ার নেয়ার পর লোকটা ধবধবে সাদা একটা টি শার্ট জড়িয়েছে গায়ে। শাওয়ারের পানিতে সাদা টি শার্টটা গায়ের সাথে মিশে আছে লোকটার। আর ভিজে মুখটা দেখতেও এত স্নিগ্ধ লাগছে যে মায়া কয়েক মিনিটের জন্য রাহাতের উপরে যে অভিমান করেছিল সেটাও ভুলে গেছে। দেখুন মিস মায়াবতী, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন এভাবে হা করে না থেকে খাবারটা খেতে দিন। দেখাদেখি পর্ব খাওয়া শেষ করেও করা যাবে। জি, আপনি আমার রুমে এলেন কি করে? আমি তো এই দরজাটা আগেই বন্ধ করে গিয়েছিলাম। রাহাতের খাবারের প্লেট থেকে ঢাকনা সরিয়ে সামুদ্রিক মাছের ঘ্রাণ নেয়া দেখে মায়া চমকে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছিল। এবারে রাহাত মায়ার একটা হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। মায়া কিছু বলতে যাবে তার আগেই প্লেট থেকে এক টুকরো শশা নিয়ে মায়ার মুখে গুজে দিল রাহাত। মায়া থতমত খেয়ে রাহাতের মুখের দিকে তাকাতেই রাহাত উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে রুমে এসে প্লেটে খাবার মাখিয়ে মায়ার মুখের সামনে প্রথম লোকমা ধরল। রাহাত এবারে মায়ার মুখের দিকে তাকাল। দেখো মায়া, খাইয়ে দিচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, পরে না হলে সারা রাত না খেয়েই ঘুমাতে হবে।
তখন আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। আপনি খান, আমি নিজেই খেয়ে নিচ্ছি। কথা কম বলো বুঝছো? এমনিতেই তুমি আমাকে না বলে এসে কাজটা ঠিক করনি। এখন না খেয়ে বকবক করলে কিন্তু শাস্তির পরিমাণটা আরও বাড়বে। পরে দেখা যাবে তোমাকে শাস্তি দিতে দিতে ভালোবাসার সময়টাই পাব না। মানে কি? কিসের শাস্তি? আর আমি আপনাকে বলে আসতে যাব কেন? আমি আপনার কে? আরে! রাহাত মায়ার কথার মাঝেই ভাতের লোকমাটা মায়ার মুখেই পুড়ে দিল। মায়া ভ্রু কুঁচকে রাহাতের মুখের দিকে তাকিয়ে লোকটার মতিগতি বোঝার চেষ্টা করল। কি চলছে লোকটার মনে কিছুই বুঝতে পারছে না মেয়েটা। রাহাত নিজে এক লোকমা খেয়ে আবার অন্য লোকমা মায়ার মুখের সামনে তুলে ধরল। এবারে মায়া নিজেই আর ঝামেলা করল না। এমনিতেই দিয়া আর মিহানের হলুদের চক্করে সন্ধ্যা থেকে যে খায়নি সেটাই মনে ছিল না এতক্ষণ। এখন তাই প্রচণ্ড খিদে পেয়েছে মায়ার। তার উপরে রাহাতের সাথে তর্ক করে যে কোনো লাভ হবে না সেটাও মায়া বেশ ভালো করেই জানে। এই তো গুড গার্ল। তুমি আমারকে জানতে চাইছিলে না? শুধু এখন তোমার কাজিন ব্রাদারের বিয়ে বলেই প্রশ্নটা করার পরও তুমি এতদূরে এই সাগরের বুকে ভেসে থাকা প্রবাল দ্বীপটায় আমার সামনে বসে থাকতে পারছ। নইলে এতক্ষণে সোজা কাজী অফিসে মাওলানার সামনে বসে ম্যারেজ রেজিস্ট্রিতে সাইন করতে আর কবুল বলতে। মানে কি? কি সব বলছেন? মানে বুঝোনি? তাহলে নেক্সট উইকে কবুল বলার পর বুঝিয়ে দিব। কয়টা দিন অপেক্ষা করো। বললেই হলো আর কি? আপনাকে বিয়ে করতে আমার বয়ই গেছে। হুহ, আমাকেই বিয়ে করবে সেটা কখন বললাম? তার মানে তুমি নিজেই আমাকে বিয়ে করতে রাজি আছো এখনো? বাহ, তাহলে তো আর কষ্ট করে তোমাকে বিয়ের জন্য রাজি করানোর ঝামেলা থেকে বেঁচে গেলাম। আপনি একটা আহোহোহ! সরুন, খাবো না আমি আর। মায়া আবার বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই রাহাত মায়াকে ধমক দিয়ে পাশে বসিয়ে দিল। মায়া গাল ফুলিয়ে বসে আছে দেখে রাহাত ভ্রু কুঁচকে মায়ার মুখের দিকে তাকিয়ে আবার খাইয়ে দেয়া শুরু করল। মাও এবারে কিছু না বলে খাচ্ছে, কিন্তু একটা কথাও বলছে না। রাহাতের কেন জানি মায়ার এমন চুপ করে থাকাও পছন্দ হল না। আবার তাই ধমক লাগাল। সমস্যা কি তোমার? তুমি কি চাইছো এখনই তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাই? আমি কি করলাম? কথা বলছো না কেন? এমন থ হয়ে বসে আছো কেন? আজব! কি করব তাহলে? আর আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে? ধমকাবো না তো কি আদর করব? তোমার সাহস হয় কি করে না বলে চলে আসার? আবার তর্কও করছো আমার মুখের উপরে? বেশি সাহস হয়েছে আপনার মায়াবতী? এখানে সাহসের কি হলো? আমার ভাইয়ের বিয়ে, আমি এসেছি। আপনাকে বলে আসতে হবে কেন? প্রথমবার বলে মাফ করে দিলাম এবারের মতো। এরপর থেকে কোথাও যেতে হলে পারমিশন নিতে হবে অবশ্যই। নইলে কোথাও যাওয়ার কথা ভুলে যাও। আপনার কাছ থেকে পারমিশন নিতে আমার ঠেকা পড়েছে নাকি? আমি আপনার জব করি না স্যার যে সবকিছুতে আপনার পারমিশন নিতে হবে? আচ্ছা, তাই নাকি? জব না করলে কথা শুনবে না? এটা কেমন কথা? আমার খাওয়া হয়ে গেছে স্যার, আমি আর খাবো না। আরে মায়া, আর একটু। না স্যার, প্লিজ আর না। রাহাত নিজেও খাওয়া শেষ করে মায়ার মুখ মুছিয়ে দিয়ে প্লেট রেখে নিজেও হাত মুখ ধুয়ে এসে দেখল মায়া রুমে নেই। রাহাত নিজেও এবারে বিছানায় গা এলিয়ে দিল। মায়া প্লেটগুলো ডাইনিংয়ে রেখে রুমে এসে হা হয়ে গেল। রাহাত হাত পা ছড়িয়ে মায়ার বিছানায় শুয়ে আছে। মায়া রুমের দরজা বন্ধ করে চোখ বড় বড় করে রাহাতের দিকে তাকাল। লোকটার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি?
রাহাত মায়াকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বিছানায় হেলান দিয়ে বসল ভালো করে। হ্যালো ম্যাডাম, এভাবে হা করে তাকিয়ে না থেকে এখানে এসে বসুন, একটু কথা বলি। আপনি শুয়ে পড়লেন কেন? খাওয়া হয়েছে গেছে না আপনার? এখন নিজের রুমে গিয়ে ঘুমান, অনেক রাত হয়েছে। আমারও ঘুম পাচ্ছে। তো দাঁড়িয়ে আছো কেন? এসো। এসো মানে কি? আর আপনি যাবেন এখান থেকে? যেতে পারছি না ম্যাডাম, সরি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তোমার ঘুম না পেলে সারা রাত আমাকে পাহারা দাও। এমনিতেই কয়েকদিন তো বেশ মনের সুখে ঘুমালে, আজ না হয় রাত জেগে সেবা যত্ন করো। গুড নাইট। আরে স্যার। রাহাত আবার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ছে দেখে মায়া তাড়াতাড়ি রাহাতের মাথার কাছে এসে দাঁড়াল। রাহাতও এবারে মায়ার একটা হাত টেনে ধরে মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে মায়ার কোলে মাথা রাখল। মায়া চমকে সরার চেষ্টা করলেও রাহাত ততক্ষণে মায়ার হাত ধরে নিজের মাথায় রাখল। সারাদিন জার্নি করে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে গো মায়াবতী, একটু চুলগুলো টেনে দাও, আজকে একটু শান্তিতে ঘুমাই। আরে স্যার, আপনি এখানে শুয়ে পড়লেন কেন? ভাবি তো ফিরে আসবে একটু পরে, আর দিহান ভাইয়াও তো আপনাকে খুঁজতে আসবে। বড্ড বেশিই বকবক করো তুমি মায়াবতী। ঘুম পাচ্ছে তো, একটু হাত বুলিয়ে দাও না। আপনি প্লিজ নিজের রুমে যান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি প্রমিস। ওকে, এসো তাহলে। আরে কি করছেন? তুমি তো বললে মাথায় হাত বুলিয়ে দিবে, তো তার জন্য তো রুমে যেতে হবে নাকি? ঘুমানোর আগে তোমার সাথে গল্প করি কিছুক্ষণ। হুম। রাহাত মায়ার সাথে নিজের রুমে এসে আবার আগের মতো মায়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এবারে মায়া রাহাতের চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে নিজের মনেই ভাবতে লাগল, এই লোকটার সাথে তো মায়া রাগ করে আছে, তবু কেন রাগটা দেখাতে পারছে না? এভাবে নিজেই হার মেনে নিলে লোকটা তো আরো মাথায় চেপে বসবে, আবার হয়তো দূরে ঠেলে দিবে। তখন মায়া কি করে নিজেকে সামলাবে? মায়া, মিহান তোমার কেমন কাজিন? মিহান ভাইয়া এত বড় একজন বিজনেসম্যান, আর আমি নিজের আর মায়ের ভরণপোষণের জন্য সামান্য একটা জব করি। মানে জব করতাম আপনার অফিসে, তাই জিজ্ঞেস করছেন তো? আসলে সেরকম কিছু না মায়া, আমি জাস্ট জানতে চাইছিলাম ও তোমার কেমন রিলেটিভ, ওর সম্পর্কে কখনো তো বলনি। মিহান ভাইয়ার বাবা আমার বাবার আপন ছোট ভাই। দাদু বাবা চাচ্চু দুজনকেই তার যতটুকু সামর্থ্য ছিল পড়িয়েছেন। দাদুর স্বপ্ন ছিল বাবাকে মাস্টার বানাবেন, আর চাচ্চুকে ডাক্তার। তো বাবা আমাদের শহরেরই একটা কলেজ থেকে পাশ করে এলাকার একটা স্কুলে মাস্টারি শুরু করে, আর চাচ্চু নিজের পড়ালেখা করতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে উনি ডাক্তারি পড়তে ভর্তি না হয়ে একটা ভার্সিটিতে ভর্তি হয়। দাদু সেটা নিয়ে রাগ করে চাচ্চুর সাথে কথা বলাই ছেড়ে দেন। ৫-৬ বছর পরে চাচ্চু চাচিকে আর মিহান ভাইয়াকে নিয়ে নাকি দেশে গেলে দাদু তাদেরকে মেনে নেননি। মৃত্যুর আগ পর্যন্ত দাদু চাচ্চুকে মাফ করেননি, আর বাবাও দাদুর মৃত্যুর পর চাচ্চুকে মেনে নিলেও দুই ভাইয়ের সম্পর্কটাও তেমন ভালো হয়নি কখনো। চাচ্চু নিজের আর উনার শ্বশুর বাড়ির লোকেদের চেষ্টায় একটা ব্যবসা শুরু করেন, আর বাবা পড়ে রইলেন গ্রামের স্কুলটা নিয়ে। সময়ের সাথে সাথে বাবা গ্রামের একমাত্র স্কুলের হেডমাস্টার হন, আর চাচ্চু সফল ব্যবসায়ী। চাচ্চুর সাথে যোগাযোগ থাকলেও বাবা কখনো নিজের বাবার আদর্শ থেকে সরে শহরে আসতে রাজি হননি। তাই বাবা মারা যাওয়ার পর আমাদেরকে জোর করলেও আমরাও চাচ্চুর সাথে না থেকে নিজেদের মতো করে এই ব্যস্ত শহরে টিকে থাকার চেষ্টা করছি।
মায়া অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে বলতে রাহাতের কোনো রেসপন্স না পেয়ে রাহাতের দিকে তাকিয়ে হেসে ফেলল মায়া। লোকটা ঘুমে একেবারে কাদা হয়ে গেছে এতক্ষণে। মায়া একটু সাবধানে রাহাতের মাথাটা বালিশে রেখে ঠিক করে শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ধীর পায়ে রাহাতের রুমের দরজার লক খুলে হালকা করে দরজাটা চাপিয়ে দিয়ে নিজের রুমে এলো মায়া। কানেক্টিং ডোরটা আটকে দিয়ে এসে এবারে নিজেই বিছানায় গা এলিয়ে দিল মায়া। চোখ জুড়ে রাজ্যের ঘুম এসে জমা হয়েছে মায়ার, আর ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা তৃপ্তির হাসি। মাঝখানে আরও একটা দিন কেটে গেছে। গতকাল দিয়া মিহানের মেহেন্দি অনুষ্ঠানে রাহাত প্রায় পুরোটা সময় মায়ার পিছে পিছেই ঘুরেছে। মাও দুহাত ভর্তি করে মেহেদি পড়েছে, আর রাহাত মায়ার কখন কি লাগবে সেটা নিয়েই মেতেছিল পুরোটা সন্ধে। মায়ার হাতের মেহেদিটা শুকিয়ে টকটকে লাল রং আসার পরও রাহাত মায়াকে নিজের হাতে রাতের খাবার খাইয়ে দিয়েছে। মুখে ভালোবাসি বলা না বললেও রাহাত প্রতিটা মুহূর্তে নিজের কেয়ার দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে। তাই মায়া আজকের দিয়া মিহানের সঙ্গীতের অনুষ্ঠানে রাহাত কি করে সেটাই দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ হয়েছে অনুষ্ঠানটা শুরু হওয়ার। নীল দিগন্তে রিসোর্টের কটেজগুলোর খোলা মাঠে প্যান্ডেলের মতো সাজিয়ে গোল করে বসার ব্যবস্থা করা হয়েছে আজকে। সেখানেই আয়োজন করা হয়েছে আজকের সঙ্গীতের অনুষ্ঠানের। মুখোমুখি হয়ে বসায় একটু পরপরই রাহাত আর মায়ার চোখাচোখি হয়ে যাচ্ছে। আর ব্যাপারটায় মায়া কিছুটা লজ্জা পেলেও রাহাত যে ভীষণ মজাই পাচ্ছে সেটা ওর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ করে সবার হাততালির শব্দে মায়া চমকে তাকিয়ে দেখল পয়েন্টার বোতলটা এবারে মায়ার দিকে ঘুরে আছে। মিহান এবারে মুখে দুটো আঙ্গুল দিয়ে সিটির মতো করে বাজাল। মায়া ভ্রু কুঁচকে মিহানের দিকে তাকাল। কি? বহুদিন পর তোকে বাগে পেয়েছি রে মায়া, এবারে তোর কোকিল কণ্ঠের একটা গান শুনিয়ে সবাইকে ধন্য কর। তাড়াতাড়ি স্টার্ট। ধুর, গান টান গাইতে পারবো না। গান ন গাইতে পারলে সবার সামনে কালা চশমা গানে নেচে দেখাতে হবে। অপশন দুটোই আছে কিন্তু। মানে কি? জোর জবরদস্তি নাকি? যা ভাবিস তাই। তাড়াতাড়ি শুরু কর। গানে গানে মনের কথা বলে ফেললেও আজকে আমরা কেউ মাইন্ড করব না কিন্তু। মিহান ভাইয়া, ইয়োর টাইম স্টার্ট নাও ম্যাডাম। 10 গোনার আগে গান না গাইলে কিন্তু কালা চশমা শুরু হবে মায়ারানী। ওকে, কাউন্টডাউন স্টার্ট হচ্ছে। 10, 9, 8, 7, 6। মায়া অসহায় ভঙ্গিতে একবার দিয়ার দিকে তাকাতেই দিয়াও ইশারা করল মায়াকে গান শুরু করার জন্য। মায়া এবারে একটু হতাশ হয়ে মুখ ফিরিয়ে একবার রাহাতের দিকে তাকাল। তারপর মুখ নিচু করে নিজের মতো করে গান শুরু করল। বল না একবার তুমি যে কে আমার। তুমিহীনা মন কেন অকারণ করে অস্থির আচরণ। তোমাকে প্রয়োজন, তুমিই জীবন করো বিশ্বাসে বিচরণ। পৃথিবী জানে তুমি আমার প্রেমসাধনা। জীবন থাকতে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমিহীনা মন কেন অকারণ করে অস্থির আচরণ। তোমাকে প্রয়োজন, তুমিই জীবন করো বিশ্বাসে বিচরণ। চোখের সামনে তোমাকে ছাড়া কাউকে খুঁজি না। যেখানে থাকো কাছে দূরের বাধা মানি না। তুমিহীনা মন কেন অকারণ করে অস্থির আচরণ। তোমাকে প্রয়োজন, তুমিই জীবন করো বিশ্বাসে বিচরণ। বল না একবার তুমি যে কে আমার। মায়ার গান শেষ হতেই সবাই মিলে হাততালি দেয়া শুরু করেছে। আর বেচারি লজ্জায় আর মুখ তুলে তাকাতেই পারল না। মায়ার পরে আরও দুজন গান গাওয়ার পর এবারে পয়েন্টার রাহাতের দিকে ঘুরল। রাহাতকে অবশ্য মায়ার মতো এত সাধাসাধি করতে হল না। গান রাহাতের ভাবাই ছিল, সাথে মায়ার প্রশ্নের উত্তরও। পাশে একজন গিটারে টুংটাং সুর তুলছিল দেখে রাহাত তার কাছ থেকে কিছুক্ষণের জন্য গিটারটা নিয়ে নিজেই সুর তুলল গিটারে। সোজাসুজি মায়ার দিকে তাকিয়ে গানের কথাগুলো সুর হয়ে বেরিয়ে এলো রাহাতের কণ্ঠ দিয়ে।
তুমি ভাবনায় ডুবে থাকা দূর আকাশের নীলিমায়। তুমি হৃদয় লুকোনো প্রেম মিশে থাকা গভীর মুগ্ধতায়। তুমি এলে মন ছুলে অন্যরকম হয়ে যাই, ইচ্ছেগুলো জোরসড় ভালোবাসি বলে তাই। আমার আমি বলতে তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। আমার আমি বলতে তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। চিলেকোঠায় ইচ্ছেগুলো নেই তো কোনো দাড়িকমা, বুক পকেটে তোমার জন্য রেখেছি ভালোবাসা জমা। শিশির রোদের লুকোচুরি, তোমার হাসি ফোটা বকুল, ছোঁয়া পেলে স্বপ্ন হাজার, আনমনে হয়ে যাই ব্যাকুল। তুমি এলে মন ছুলে অন্যরকম হয়ে যাই, ইচ্ছেগুলো জোরসড় ভালোবাসি বলে তাই। আমার আমি বলতে তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। আমার আমি বলতে তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। রাহাতের গানটা শেষ হতেই মায়া মুখ তুলে তাকাতেই আবার দুজনের চোখাচোখি হয়ে গেল। রাহাতের ঠোঁটের কোণে ফুটে থাকা অদ্ভুত হাসিটা দেখে মায়া আর তাকিয়ে থাকতে পারল না রাহাতের দিকে। ততক্ষণে আবার সবাই হাততালি দিয়ে সঙ্গীতের অনুষ্ঠানটা আগে বাড়িয়েছে। মায়া দিয়াকে কিছু একটা বলে প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে দেখে রাহাতও গিটারটা ফেরত দিয়ে রিসোর্টের দিকে পা বাড়িয়েছে। মায়াকে নিজের মনের কথা জানানোর এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। কথাগুলো ভাবতে ভাবতেই রাহাত উদয়াচল কটেজের সামনে আসতেই হঠাৎ হাতে টান খেয়ে দাঁড়িয়ে পিছনের দিকে ফিরল। দিহান, কি রে, তুই কোথায় থাকিস বলতো সারাদিন? তোকে তো খুঁজেই পাওয়া যায় না আজকাল। কাহিনী কি? শালা, আমার কাহিনী কি নাকি তোর কাহিনী কি? বন্ধুর বিয়ের চক্করে আপনার মায়াবতীকে ভুলে বসে আছেন আপনি? হ্যাটস অব টু ইউ ইয়ার। হ্যাটস অব মানে কি বলছিস এসব? নয়তো কি? আমি গত দুদিন ধরে কামলার মতো তোর মায়াকে হন্যে হয়ে খুঁজে মরছি, আর তুই কিনা এখানে মিহানের বিয়েতে সবাইকে গিটার বাজিয়ে আর গান শুনিয়ে এন্টারটেইন করছিস। মায়াকে খোঁজার বিন্দুমাত্র আগ্রহ তোর আছে বলে তো মনে হচ্ছে না। আরে দিহান, কিন্তু মায়াকে তো। হ্যাঁ সেটাই, মায়াকে খোঁজার জন্য তো এই দিহানটা আছেই। তুই তো মিস্টার মাহবুব চৌধুরী। তুই কেন এই সেন্ট মার্টিনে এসে মায়াকে খুঁজতে রিসোর্টে রিসোর্টে ঘুরবি তাই না? দিহান, কি সব বলছিস? আমার কথাটা তো শোন ভাই। না ভাই, তুই আমার কথা শোন। তুই হয়তো বিশ্বাসই করিস নি যে মায়া সেন্ট মার্টিনে এসেছে, তাই না? তাই তো মায়াকে খোঁজার ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তোর। তাই তো আসতেও চাইছিলি না তুই, রাইট? এবারে তাহলে ব্লু মেরিন রিসোর্টে গিয়ে নিজে দেখে আয়। তোর মায়াবতীকে খুঁজে বের করেছি। এবারে তুই ওর সাথে কিভাবে ডিল করবি সেটা তুই নিজেই সামলা। রাহাত কয়েক সেকেন্ড অবাক হয়ে দিহানের দিকে তাকিয়ে রইল। মায়া তো নীল দিগন্তে রিসোর্টেই আছে। তাহলে দিহান কাকে খুঁজে বের করল? আর কি সব উল্টাপাল্টা বকছে ছেলেটা? দিহান অবশ্য রাহাতকে পাত্তা না দিয়ে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছে। রাহাত এবারে দিহানের কাঁধে হাত রেখে নিজের দিকে ফেরাল। দিহান, তুই কি সব বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু ক্লিয়ার করে বলবি প্লিজ? আর মায়া তো? দেখ ভাই, তোর মায়াবতী নাকে তাকে আমি দেখিনি আগে। দেখলে ওকে অবশ্যই তোর কাছে ধরে নিয়ে আসতাম। তাই ওর সাথে বাকি কি কথা বলবি সেটা তোকে নিজেই গিয়ে বলতে হবে। বন্ধুর বিয়েতে এসে এভাবে প্রোগ্রামগুলোয় মিসিং থাকলে কেমন দেখায় বল? কিন্তু মায়া ভাই, আমি তোর জন্য ভ্যানের ব্যবস্থাও করে ফেলেছি। এই 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ভ্যানে চেপে সহজেই ব্লু মেরিনে পৌঁছে যেতে পারবি।
তুই এভাবে এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছিস বলতো? আমার দিকে তাকা। কি হয়েছে তোর? আমার কি হবে? খুঁজছি মায়াকে। তুই মায়াকে কোথাও দেখেছিস? কি? আরে মিহানের কাজিন মায়া। ওকে দেখেছিস কোথাও? মিহান তো বলল এদিকেই এসেছে। তুই দেখিসনি না? ওকে খুঁজছিস কেন? খুঁজছি কেন? মম। অ্যাকচুয়ালি কথাটা মায়াকে বলার আগে তোকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ভনিতা না করে বলে ফেলত দিহান। কোনো কাজ আছে মায়ার সাথে? ভাবছি আজই মায়াকে প্রপোজ করব। হোয়াট? আরে এত অবাক হলি কেন? সবাই বিয়ে করে ফেলছে। এই দেখ মিহানের কাল বিয়ে, তুইও তোর মায়াবতীকে পেয়ে যাবি আজকে। তাই ভাবলাম মায়াকে প্রপোজটা করেই ফেলি। মেয়েটা ভালোই, দেখতেও যেমন সুন্দর তেমনি কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ সবই ভালো। আরও কয়েক বছর আগে হলে প্রেম করা যেত, এখন আর প্রেমের প্যারায় যেতে চাচ্ছি না। সোজা বিয়ে, তারপর না হয় চুটিয়ে প্রেম করব। মায়ার মতো এমন লক্ষ্মী মিষ্টি একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া নেহায়তই ভাগ্যের ব্যাপার। কি বলিস? হ্যাঁ। আরে রাহাত, কি ভাবতে বসলি তুই? শুনছিস কিছু? দেখেছিস ওকে কোথাও? রাহাত থতমত খেয়ে দিহানের মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে বেচারা কিছুই বুঝতে পারছে না। দিহানের ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি ফুটে আছে আজ। হাসিটার মানেটা রাহাত ধরতে পারছে না। ছেলেটাকে দেখে বেশ খুশিই মনে হচ্ছে রাহাতের। তাই নিজের কথাগুলো রাহাতের গলাতেই যেন আটকে গেল। রাহাত কিছু বলার আগে দিহান আবার বলা শুরু করল রাহাতের দিকে তাকিয়ে। তবে জানিস তোর মায়াবতীকে খুঁজতে এসে রিসোর্টেই মায়াকে দেখে আমি চমকে উঠেছিলাম। বেশ কবছর আগে একবারই তো মাত্র দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হয়নি। ঠিক আগের মতোই আছে মেয়েটা এখনো, শান্ত, চুপচাপ, হাসি খুশি। তবে এবারে ওকে দেখে ক্রাশ খেয়েছি বলতে পারিস। তোর মায়াবতীর কথাটা মনে আসতেই একটু ভয়ও পেয়েছিলাম অবশ্য। ভাবলাম এই বুঝি ক্রাশ খাওয়ার 2 মিনিটের মধ্যে আবার 3 নাম্বার ছ্যাঁকাটাও খাব। যাক, শেষমেশ যে ছ্যাঁকা খেতে হয়নি সেটাই বা কম কিসের। ভাগ্যি সেই মাই তোর মায়াবতী নয়, নইলে হয়তো এবারে ডিপ্রেশনে চলে যেতাম সোজা। হা হা হা। দিহান, কি বলছিস? হ্যাঁ রে ভাই, খুব জোর বাঁচা বেঁচে গেছি। উফ, তুইও তোর মায়াবতীর সাথে প্যাচআপ করে ফেলিস ভাই, নইলে কি আবার তোর মায়াবতীকে নিয়ে পালায় বলা মুশকিল। কিন্তু দিহান, লিজা, ওকে তো তুই আর ধুর, বাদ দে তো ওই মেয়ের কথা। একটা মানুষের পিছে এতদিন ঘুরঘুর করার পরও যদি পাত্তা না দেয় তাহলে আর কি করব? সারা জীবন ওর জন্য বসে থাকব নাকি? এমনিতেই মা বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে, এর চেয়ে মায়াকে প্রপোজট করে ফেলি। কেন জানি আমার মন বলছে মেয়েটা রাজি হবে। রাহাত, তোর ভ্যানটা আসার আগে আমাকে একটু হেল্প কর প্লিজ। আমি এদিকটা দেখি, তুই কটেজের ভিতরে দেখ মায়া আছে কিনা। হুম। আর শোন, প্রপোজের কথাটা কিন্তু ওকে বলিস না। সারপ্রাইজ দিতে চাই আমি ওকে। আচ্ছা, খুঁজে পেলে আমাকে জানাস। আমি এদিকটায় আছি। রাহাতকে কথাগুলো বলতে বলতে দিহান সঙ্গীতের অনুষ্ঠানের প্যান্ডেলের দিকে চলে গেল। আর রাহাত, সে বেচারা থ হয়ে দিহানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করল এবারে কি করবে। বন্ধু নাকি নিজের ভালোবাসা, কোনোটাকে বেছে নিবে রাহাত? সময় এ কেমন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে রাহাতকে।
যাকেই বাছুক না কেন প্রিয় দুজন মানুষের একজন আঘাত পাবেই। কথাগুলো ভাবতে ভাবতে উদয়াচল কটেজের ভিতরের দিকে এগিয়ে চলল রাহাত। প্রতিটা পদক্ষেপের সাথে সিদ্ধান্ত নেয়া যেন আরো দুষ্কর মনে হচ্ছে ওর। কি হবে কে জানে। উদয়াচলের মেইন এন্ট্রেন্স থেকে মায়ার রুম পর্যন্ত আসার মিনিট 5 দূরত্বটাকে আজ ঘণ্টাখানেক বলে মনে হল রাহাতের কাছে। প্রতি পদক্ষেপের সাথে নিজের বুকের টিপটিপ শব্দগুলোও যেন আরো দ্রুততর হচ্ছে রাহাতের। মায়ার রুমের সামনে পৌঁছে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করল রাহাত, কিন্তু শান্তই বা হতে পারছে কই। চোখের সামনে দিহানের মুখটা একবার ভেসে উঠছে, আর কখনো মায়ার মায়াবী মুখটা মনের দরজায় এসে কড়া নাড়ছে ছেলেটার। বন্ধু না ভালোবাসা, এই এক প্রশ্ন মগজে যে হুট ফোটাচ্ছে রাহাতের। মায়াবতী, যে পাগলিটা নিজের জীবনের চেয়েও হয়তো বেশি ভালোবাসে রাহাতকে। আর দিহান, ভালোবেসে এখন পর্যন্ত অবহেলা ছাড়া আর কিছুই পায়নি। দুজনেই তো রাহাতের জীবনে সমান গুরুত্বপূর্ণ। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? ভেতরে আসুন না। নিজের মনে হাবিজাবি চিন্তা করতে করতে মায়া যে কখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি রাহাত। মায়ার ঠোঁটের কোণে ঝুলে থাকা মিষ্টি হাসিটা হাত বাড়িয়ে রাহাতকে নিজের দিকে টানছে যেন। মায়া রাহাতের দিকে এক নজর তাকিয়ে রুমে ঢুকল। রাহাতও ধীর পায়ে মায়ার রুমে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। কি বলবে নিজেও জানে না সে। নিজের মনের কথাগুলো মায়াকে জানাতে এসেছিল আজ রাহাত, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। আপনি গিটার বাজাতে পারেন আমি জানতামই না। আমাকে শেখাবেন প্লিজ। আমার না খুব শখ গিটারে অন্তত একটা হলেও গানের সুর বাঁধার। উফ অফ, কাউকে ডেডিকেট করে লেখা গানের কথাগুলোকে গিটারের তারে সুর দিব ভাবতেই কেমন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আমার। রাহাতের কণ্ঠটা কেমন একটা বিষণ্ণ শোনালো মায়ার কাছে। রাহাতের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করল এই কিছু সময়ের মাঝে লোকটার হলোটা কি। একটু আগেই তো লোকটা কি সুন্দর হাসি খুশি ছিল, গান করছিল। গানটা তো শুধু গানও ছিল না। রাহাতের মনের প্রত্যেকটা শব্দ যা শোনার জন্য এতদিন ধরে মায়া অধীর হয়ে অপেক্ষা করছিল, সেই শব্দগুলো গান হয়ে যেন রাহাতের কণ্ঠে ধরা দিয়েছিল। তাহলে এখন কি হল? মায়া, দিহান তোমাকে খুঁজছে অনেকক্ষণ ধরে। দিহান ভাইয়া? কেন? কিছু লাগবে নাকি? কি লাগবে আপনি জানেন কিছু? তাহলে মিহান ভাইয়াকে বলে না হয় একটা ব্যবস্থা। তোমাকে লাগবে ওর মায়া? হোয়াট? আমাকে লাগবে মানে কি? এসব কি আবোলতাবোল বকছেন আপনি? আবোলতাবোল না মায়া। দিহান তোমাকে হয়তো বিয়ের জন্য। উনি নিজে আপনাকে কথাটা বলেছে? হ্যাঁ। দেখো মায়া, দিহান আমার বন্ধু বলে বলছি না। ও ছেলেটা অনেক ভালো। উনি আপনাকে বললেন যে উনি আমাকে প্রপোজ করবে, আর আপনি কিছু বললেন না? কিচ্ছু না। মায়া, জাস্ট আনসার মাই কোশ্চেন ড্যাম ইট। আপনি আপনার বন্ধুকে কি বলেছেন? কি ভেবেছেন তা কি আপনি? আমি কি আপনার হাতের খেলার পুতুল যে আপনি আমার সাথে যা ইচ্ছে করবেন? যখন ইচ্ছে যাকে ইচ্ছে দান করে দিবেন? এতদিন আপনি নিজের মধ্যে আমার অস্তিত্বটা অনুভব করতে পারেননি বলে দ্বীপের মতো একজনের সাথে আমার বিয়ের খবর শুনেও আপনি নিশ্চুপ ছিলেন। আচ্ছা, তখন না হয় আপনি আমাকে ভালোবাসতেন না, কিন্তু এখন কেন এমনটা করছেন রাহাত? এখনও কি আপনার মনে আমার জন্য একটুও জায়গা তৈরি হয়নি রাহাত? একটুও না? মায়া, একটু শান্ত হও প্লিজ। আমার কথাটা একবার শোনো। শোনার কি বাকি আছে রাহাত? গত 2 দিন ধরে আবার আগের মতো কেয়ার দেখালেন। প্রতিটা সেকেন্ডে আপনি এমন একটা ভাব করলেন যে আমাকে ছাড়া আপনি একটা মুহূর্তও চলতে পারছেন না।
অথচ হাস্যকর ব্যাপার দেখুন, নিজের বেস্ট ফ্রেন্ডকে পর্যন্ত আমার সম্পর্কে কিছু বলতে পারেননি আপনি। অবশ্য কি বলবেন? বলার মতো কিছু থাকলে তবে না বলবেন, তাই না রাহাত? মায়া, আপনার বন্ধুর গুণ কীর্তন করা হয়ে গেছে তাই না? এবারে নিশ্চয়ই আর কিছু বলার নেই। বলার না থাকলে প্লিজ আমার সামনে থেকে চলে যান আপনি, প্লিজ। মায়া, বুঝতে পারছি আমার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে তোমার এই মুহূর্তে, কিন্তু বিশ্বাস করো আমি নিজেও বুঝতে পারছি না কি করব। তোমাকে ভালোবাসি, এতটা ভালোবাসি যে তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে দ্বিতীয়বার ভাবতে হবে না আমাকে। কিন্তু দিহান, ও যে ভাইয়ের চেয়েও বেশি কিছু। মায়া, ওকে কি করে? ওকে কি করে কি রাহাত? রাহাত এতক্ষণে দরজার দিকে পিঠ করে মায়ার একদম সামনে এসেই কথা বলছিল। পিছন থেকে হঠাৎ দিহানের কণ্ঠস্বর ভেসে আসতেই চমকে পিছনের দিকে ফিরল রাহাত আর মায়া দুজনেই। দিহান কয়েক পা এগিয়ে এসে রাহাতের মুখোমুখি হয়ে চোখে চোখ স্থির করে তাকাল। কি বলছিলি তুই রাহাত? আমি তোর ভাইয়ের চেয়েও বেশি কিছু? তো এই ভাইয়ের চেয়েও বেশি লোকটার জন্য কি করতে চাইছিলি তুই? বল আমাকে, আমিও একটু শুনতে চাই। দিহান, আমার প্রশ্নের জবাবটা দে রাহাত। আমার দিকে তাকা, বল তুই কি করতে চাইছিলি? বল। দিহান। রাহাত কিছু বলার আগে এবারে মায়া দিহানের দিকে তাকাল। উনি আপনাকে কি বলবে ভাইয়া? আমি বলছি শুনুন। উনি আমার কাছে আপনার ঘটকালি করতে এসেছিলেন। হোয়াট? জি। বাহ রাহাত, তুই তো ভাই বন্ধুর জন্য ইতিহাস রচনা করে ফেলছিস। দারুণ তো। তা কি করতে চাইছিলি একটু বলবি আমাকে? আমি মায়াকে বিয়ে করার জন্য প্রপোজ করব বলতেই নিজের ভালোবাসার অধিকারটা ছেড়ে দিয়ে চলে যেতি? তাতে নিজে খুশি থাকতে পারতি? নাকি যার জন্য এই অসাধারণ স্যাক্রিফাইসটা করার কথা ভাবছিলি সে খুশি হতে পারত? আর এই মেয়েটা? তোর নিজের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এই মেয়েটার আবেগ অনুভূতিগুলোর কি কোনো মূল্যই নেই তোর কাছে? দিহান আর মায়া দুজনেই রীতিমতো রাগে ফুঁসছে। আর রাহাত অপরাধীর মতো মাথা নিচু করে নিজেই নিজেকে কয়েকশ গালি দিল। দিহান রাগ সামলাতে পুরো রুমটায় পায়চারি করা শুরু করেছে ততক্ষণে। একটু পরে আবার রাহাতের সামনে এসে দাঁড়িয়েছে দিহান। তোর কি সামান্য কমন সেন্সটুকু পর্যন্ত নেই রাহাত? তোর কি মনে হয় আমি 3 দিন ধরে যাকে তোর জন্য পুরো শহরের কোনায় কোনায় খুঁজে ফেললাম তার চেহারাটা আমি দেখিনি? গাধামির একটা লিমিট থাকে রাহাত, আর সেটাকেও ক্রস করে গেছিস। আমি বললাম আর তুই ধরে নিলি। আমি বন্ধুর বিয়েতে এসে বন্ধুর ছোট বোনকে দেখে এতই ফিদা হয়ে গেলাম যে তাকে সোজা বিয়ের জন্য প্রপোজ করব। আচ্ছা বুঝলাম, সিরিয়াস ক্রাশ খেয়েছি, প্রপোজও করলাম। তোর কি মনে হয় সেই মেয়েটা সব ভুলে টুলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? শালার, এই হাঁটুর সমান বুদ্ধি নিয়ে তুই বিজনেস করিসটা কি করে বলতো? রাহাত আবার চুপ করে রইল। দিহানকে নিয়ে রাহাতের তেমন চিন্তা হচ্ছে না, চিন্তাটা হচ্ছে মায়াকে নিয়ে। দিহান তো ইচ্ছেমতো রাগ ঝেড়ে একসময় চুপ করে যাবে, কিন্তু মায়া, মেয়েটা আবার রেগে গেলে কি কাণ্ড ঘটিয়ে বসবে কে জানে। আর এই দিহান ছেলেটাকে এখন খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে রাহাতের। সব ঝামেলা হয়েছে এই ছেলের জন্য, এখন আবার আগুনে ঘি ঢালছে। তুই আমাকে কি এতটাই অমানুষ মনে করিস রাহাত? এক নজর দেখে যে মেয়েটাকে পাগলের মতো ভালোবেসেছি আমি, 2 বছর যার জন্য আমি সবাইকে ছেড়ে নিজের দেশটা ছেড়ে থেকেছি, তাকে এত সহজেই ভুলে যাব ভাবলি কি করে তুই? দেশে ফিরেই সব ভুলে, এমনকি নিজের বিজনেসে কনসেন্ট্রেট না করে সারাদিন তোর অফিসে পড়েছিলাম কেন সেটা একবারও অদ্ভুত থেকে নি তোর চোখে?
নাকি ভেবেছিলি দেশে ফিরেই নতুন কাউকে পেয়ে পুরনো প্রেমটা ভুলে গেছি? দিহান, কি সব বলছিস ভাই? পরীক্ষায় তো তুই ডাহা ফেল করলি রাহাত। এবার আরেকজনের পালা, দেখি সে কি করে। ওয়েট এ মিনিট, তার রিয়েকশনটাও জানি, তারপর দেখা যাক কি করা যায়। কার কথা বলছিস তুই? রাহাতের প্রশ্নটার উত্তর দেয়ায় বিন্দুমাত্র আগ্রহ দেখালো না দিহান। পকেট থেকে নিজের মোবাইলটা বের করে কারো নাম্বার ডায়াল করে কল করে মোবাইলের লাউডস্পিকার অন করে দিল দিহান। দুবার কল যাওয়ার পর কলটা রিসিভ হল। অপর প্রান্ত থেকে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো শব্দই আসছে না দেখে রাহাত ইশারায় দিহানকে জিজ্ঞেস করল কে বা কাকে কল করেছে দিহান। দিহান এবারেও রাহাতের প্রশ্নের উত্তর দিল না। ভেবেছিলাম আর কখনো তোমাকে বিরক্ত করব না, তবে একটা সুখবর আছে, সেটা তোমার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কি সুখবর? কণ্ঠটা চিনতে রাহাতের দেরি হল না। এটা লিজার গলা। রাহাত আগামাথা কিছু না বুঝে একবার দিহানের দিকে তাকালো আর একবার মায়ার দিকে। মায়া চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে চুপচাপ। রাহাত আবার দিহানের দিকে তাকালো। তুমি হয়তো জানো না, আমি এখন সেন্ট মার্টিনে এক ফ্রেন্ডের বিয়েতে আছি। ঢাকায় ব্যাক করলেই এবারে বিয়েটা করব। এভাবে আর কতদিন বলো? তোমার জন্য অপেক্ষা করে যে জীবন পার করব সেই সুযোগটাও তো তুমি রাখোনি। তাই ভাবছি এবারে বিয়েটা করেই ফেলি। তোমার একটা কথা অন্তত মেনে নিই। লাস্ট দিন বলেছিলে না বিয়ে করুন, সংসার করুন। সেটাই করছি। এবারে খুশি হয়েছ তো তুমি? এবারে আবার দীর্ঘ একটা নীরবতা ছেয়ে গেল রুমটায়। দিহান ভ্রু কুঁচকে মোবাইলের স্ক্রিনের চলমান সেকেন্ডের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। কি হলো? কিছু তো অন্তত বলো। খুশি হওনি আমার বিয়ের খবরটা শুনে? তোমাকে পার্সোনালিও ইনভাইট করব অবশ্য। খুশির খবর সবার প্রথমে প্রিয় মানুষের সাথে শেয়ার করতে হয় তো, তাই তোমাকেই জানালাম প্রথমে। আরেকটা খবর আছে অবশ্য, শুনবে? জি, বলুন। তোমার মায়া আপু আছে না, তাকেই বিয়ে করছি বুঝলে। মায়া আপু? কি বলছেন? মায়া আপুকে তো রাহাত স্যার। তোমার রাহাত স্যার কি মায়াকে ভালোবাসে? কখনো বলেছে ওকে? মায়াকে বলার কথা বাদ দাও, তোমাকে বলেছে? অহেতুক কথা বলো কেন? রাহাত আর মায়া দুজনেই আমার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। কই ওরা কেউ তো কিছু বলছে না। কিন্তু স্যার আর মায়া আপু একজন অন্যজনকে খুব ভালোবাসলে বাসে। আমার তাতে কি? আমি নিজের ভালোবাসার মানুষকে পাব না যেহেতু তখন কাউকে পেতেও দিব না। সহজ ব্যাপার। যা হোক, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে লিজা। মা আর রিমনকেও নিয়ে আসবে। দিহান, কি? কিছু বলবে? আপনি আপনি সত্যি বিয়ে করছেন? কি মনে হয় তোমার আমি তোমার সাথে কি জোকস করছি? আর কিছু বলবা নাকি এখনো জোর করে কান্না চেপে রাখবা এখনো? এবারে লিজার ফোপানোর শব্দটা রাহাত আর মায়া দুজনেই শুনতে পেল। রাহাত অবাক হয়ে দিহানের দিকে তাকিয়ে রইল। তুমি চাইলে এখনো অনেক কিছুই আটকাতে পারো লিজা, কিন্তু মনে হয় না তুমি আটকাবে। বিয়েটা করো না কথাটা বলার মতো পিছুটান তো তোমার নেই তাই না? তাহলে কাঁদছ কেন লিজা? আমাম সো সরি দিহান, আমি ভুল করেছি। প্লিজ ফিরে আসুন না। আপনি চলে যাওয়ার পর বুঝতে পেরেছি আপনাকে আমার কতটা প্রয়োজন। প্রতিনিয়ত নিজের উপরে ঘৃণ হচ্ছে আমার আপনাকে ফিরিয়ে দিয়েছি বলে। প্লিজ শেষবারের মতো মাফ করে দিন। প্লিজ। এবার কি তুমি আমাকে দয়া দেখাচ্ছ নাকি লিজা?
নাকি তোমার স্যার ম্যাডামকে আলাদা করে দিব শুনে তাদেরকে এক করতে এই হঠাৎ ভালোবাসা জেগে উঠল? কোনোটা। বিশ্বাস করুন দিহান, আমি অনেকবার আপনাকে কল করতে গিয়েও করতে পারিনি। মনে হচ্ছিল আপনাকে সত্যি সত্যিই হারিয়ে ফেলেছি চিরদিনের মতো। প্লিজ দিহান, এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন তাই শুনব আমি। প্রমিস। কিন্তু প্লিজ ফিরে আসুন। মম, ফিরে আসব? কিন্তু তোমার উপরে রাগ দেখিয়ে যে ওদের দুজনের ভালোবাসাটা ঘেঁটে দিলাম, তার কি হবে? আমি তো মায়াকে কথাও দিয়ে ফেলেছি যে কাল ওকে নিয়ে ঢাকায় ব্যাক করব। তারপর বিয়ে। আপনি এক্ষুনি ঢাকায় ফিরবেন। আমি আর কিছু জানি না। কি বলো এসব? কাল আমার বন্ধুর বিয়ে, এখন কি করে ব্যাক করব? তার উপরে মায়াকেও তো নিয়ে। আপনি এক্ষুনি ফিরবেন মানে এক্ষুনি, নইলে কিন্তু আমি। আরে বাবা, আমার কথাটা তো শোনো। এখনই কি করে ফিরব বলো? দিহান এবারে মোবাইলের লাউডস্পিকার অফ করে দিয়ে মোবাইলটা কানে চেপে ধরে রুমটা থেকে বের হওয়ার জন্য পা বাড়াল। কিছু একটা মনে পড়তে পিছনে ফিরে রাহাতকে ইশারা করল মায়ার সাথে ব্যাপারটা মিটমাট করে নিতে। ইশারা করেই দিহান লিজাকে এত রাতে কেন আসতে পারবে না সেটা বোঝাতে বোঝাতে বেরিয়ে এলো রুম থেকে। আর রাহাত? দিহান বেরিয়ে যাওয়ার পর মায়া অন্যদিকে ফিরে দাঁড়িয়েছে দেখে রাহাত মনে মনে প্ল্যানিং করতে শুরু করল। এবারে মায়ার রাগটা কিভাবে ভাঙানো যায়। কোনো প্ল্যানই শেষ পর্যন্ত পছন্দ হচ্ছে না রাহাতের। এদিকে মাও মুখ ফিরিয়ে ওর দিকে তাকাচ্ছেও না। মেয়েটার রাগটা এখনই না ভাঙাতে পারলে কাল সকালে কি হবে কে জানে। চলবে।